হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের যে ছায়া প্রকাশনীর বই রয়েছে তার অনুশীলনীর যে এমসিকিউ সেগুলোর উত্তর আলোচনা করব। ওকে, আর প্রথমেই বলে রাখি একেবারে সঠিক 100% সঠিক উত্তর এগুলো। এমন নয় যে বই থেকে তুলেই দিয়ে দিয়েছি, ভুল আছে না ঠিক আছে সেটা যাচাই করিনি, একেবারে যাচাই করা হয়েছে। প্রতিটা প্রশ্ন বারবার ক্রস চেক করার পরেই অ্যান্সারগুলো দেওয়া হয়েছে। ওকে, কারণ ছায়া প্রকাশনী বা অন্যান্য প্রকাশনীর একাধিক বইতে অনেক ভুল ইনফরমেশন রয়েছে এবং বলতে পারো টাইপিং মিস্টেক হয়তো রয়েছে। তো ভুল ধরার ক্ষমতা আমার এখনো নেই, কিন্তু টাইপিং মিস্টেক যেগুলো রয়েছে সেগুলো আমরা নিশ্চয়ই শুধরে দিয়েছি। ওকে, আর এই যে নাগরিকতা থেকে প্রচুর বড় বড় কোশ্চেন রয়েছে, মানে কোশ্চেনগুলো অনেক বড় বড় করে দেওয়া রয়েছে। তো সেগুলো যেগুলো বেশি বড় সেগুলো আমরা পড়বো না, সরাসরি উত্তর বলে দেবো, আর যেগুলো এক্সপ্লেন করা দরকার সেগুলো আমরা এক্সপ্লেন করবো। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে, প্রাচীন গ্রিসে ও রোমে নগরাষ্ট্র এ বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় নাগরিক। নেক্সট কোশ্চেন, দুই দাগ থাকছে, যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্য থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাকেই নাগরিক বলে অভিহিত করেছেন শ্রীনিবাস শাস্ত্রী। নেক্সট কোশ্চেন কি বলছে? নাগরিকরা রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য। এই জনসমষ্টি শুধু রাষ্ট্র গঠন করে না, সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে এবং সেই সরকারের কাছে। এটা কে বলেছিল? এটা বলেছিল মিলার, তাই না? অপশন এ। অনেক বড় কোশ্চেন দিচ্ছে, আর ছায়া প্রকাশনী এবারকার কোশ্চেনগুলো খুব একটা ভালো করেনি। 4 দাগ, নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা। এটা বলেছিল ল্যাস্কি। নেক্সট কোশ্চেন 5 দাগ কি বলছে? নাগরিকতা অর্জন করা যায় কয়টি পদ্ধতিতে? 2টি পদ্ধতিতে। ওকে, 6 দাগ, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নাগরিক। যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদেরকে বলা হয় স্বাভাবিক নাগরিক। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 8 দাগ কি বলছে? কৃত্রিম উপায় অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিক। 9 দাগ, শিশু যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা উত্তরাধিকারী সূত্রে লাভ করবে, অর্থাৎ পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক শিশুটিও সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য হবে। এটি কি? এটি রক্তের সম্পর্ক নীতি, তাই না? রক্তের সম্পর্ক নীতি। নেক্সট 10 দাগ বলছে, যে রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করার নীতিকে বলা হয় জন্মস্থান নীতি। অপশন এ। ওকে, জন্মস্থান নীতি। নেক্সট কোশ্চেন কি বলছে? 11 একটু ভালো করে, এগুলো কেস মানে ঘটনার উপরে নির্ভর করে যে কোশ্চেনগুলো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এগুলো আলাদাভাবে করা নেই, তো একটু দেখে নিই। ওকে, ভারতগামী কোনো ব্রিটিশ জাহাজ বা বিমান ভারতীয় দম্পতির কোনো শিশু জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সে হবে ভারতীয় নাগরিক, কিন্তু জন্মস্থান নীতি অনুযায়ী সে হবে ব্রিটিশ নাগরিক। এরূপ সমস্যার সমাধান করার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয়, দেখো এখানে 3 নম্বর যে সি অপশন রয়েছে সেখানে বলছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় ভারত অথবা ব্রিটেনের মধ্যে যে কোনো একটি দেশের নাগরিকতা বেছে নিতে পারবে। আমরা দ্বৈত নাগরিকতার সমস্যা নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম কেন, ঠিক আছে? তো এটা আলাদাভাবে এক্সপ্লেন করার কোনো দরকার নেই। ওকে, নেক্সট 12 দাগ কি বলছে? দ্বিজাতিত্ব বা দ্বৈত নাগরিকতার সমস্যার সমাধানের পদ্ধতি হলো, এখানে যেই কটা অপশন হচ্ছে তার মধ্যে সি দাগ, সংশ্লিষ্ট দুটি রাষ্ট্র নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নিতে পারে। আগের যে দুটো রয়েছে সেগুলো অতটা যুক্তিযুক্ত নয়। ওকে, 13 দাগ কি বলছে? নাগরিকতা অর্জনের জন্য রক্তের সম্পর্ক নীতিটি অনুসৃত হয় কোথায়? রক্তের সম্পর্ক নীতি ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন এই 3টি রাষ্ট্রের মধ্যে সবকটাতে। কোথায়? ফ্রান্সে, সুইজারল্যান্ডে এবং সুইডেন 3টি রাষ্ট্রেই রক্তের সম্পর্ক নীতি মানে মেনে চলা হয়। ওকে, বর্তমানে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতি মেনে চলা হয় কোথায়? সুইডেন, তাই না? একদম না, আর্জেন্টিনায়। অপশন এ। নেক্সট কোশ্চেন, নাগরিকতা অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করাকে বলা হয়? দেখো এখানে রয়েছে অপশন বি, সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিক। ওকে, নেক্সট 16 দাগ কি বলছে? 16 দাগ বলছে, কোনো রাষ্ট্রের বিশেষ একজন নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন জানালে এবং শেষোক্ত রাষ্ট্র তা মঞ্জুর করলে ওই ব্যক্তি যে নাগরিকতা অর্জন করে সেটা হচ্ছে ব্যষ্টিগত নাগরিকতা। ঠিক আছে। নেক্সট, একাধিক রাষ্ট্র সামগ্রিকভাবে কিংবা কোনো রাষ্ট্রের এক বা একাধিক অঞ্চল যদি অন্য একটি রাষ্ট্রে অঙ্গীভূত হয় তবে পূর্বোক্ত রাষ্ট্র বা রাষ্ট্রের সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীরা শেষোক্ত রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হলে সেই নাগরিকতাকে কি বলা হয়? এটা বলা হয় সমষ্টিগত। ঠিক আছে, সমষ্টিগত নাগরিকতা। নেক্সট 18, সিকিম ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা পায় সেটা হচ্ছে সমষ্টিগত নাগরিকতা। পর্তুগিজ অধিকৃত গোয়া, দমন, এটাও হবে কি, পড়লে বুঝতে পারবে একই উত্তর, যে এটাও সমষ্টিগত। ওকে,
19 দাগ। 20 দাগ বলছে ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 5 থেকে 11 নম্বর ধারায়। নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে সংবিধানের কোথাও নেই, তো এগুলির কোনোটিতেই নয় হবে। নেক্সট, নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের কোথাও নয়, এগুলির কোনোটিতেই নেই। মনে রাখো ভারতের সংবিধানে নাগরিক কাকে বলে বা নাগরিকতা নিয়ে কোনো সংজ্ঞা দেওয়া নেই। ওকে, নেক্সট, ভারতের সংবিধানের 11 নম্বর ধারা কর্তৃক প্রদত্ত ক্ষমতার বলে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন পাশ করে 1955 সালে, অপশন সি। নেক্সট, কোনো ব্যক্তি তখনই ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন যদি তিনি সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করছিল এবং ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, অথবা তার পিতামাতা যে কোনো একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন, কিংবা সংবিধান কার্যকর হওয়ার অন্তত 5 বছর পূর্ব থেকে সাধারণভাবে ভারতীয় ভূখণ্ডে বসবাস করছেন। অনেক বড় করে দিলেও এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, বললাম না কোশ্চেনগুলো সেরকম স্ট্যান্ডার্ড নয়। নেক্সট, 25 দাগ কি বলছে? 25 দাগ বলছে পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে 6 এবং 7 নম্বর ধারায়। ওকে, 1947 সালে 1 মার্চের পর যারা ভারতীয় ভূখণ্ড ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছে তাদের আর ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে না বলা হয়েছে ভারতের সংবিধানের 7 নম্বর ধারায়। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? 27 দাগ, সংবিধান যে ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ, নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয় সম্পর্কে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করেছে সেটি হচ্ছে 11 নম্বর ধারা। ওকে, নেক্সট 28 দাগ বলছে কোন শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হচ্ছে তাকে জন্মগ্রহণ করতে হবে কোথায়? 1950 সালের 26শে জানুয়ারি বা তারপরে, কিন্তু 1987 সালের 1 জুলাইয়ের পূর্বে। ওকে, এবার দেখো কোশ্চেনগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তো এগুলো পড়ে সময় নষ্ট করে লাভ নেই, সরাসরি আমরা উত্তর বলি। ওকে, তো 29 দাগ কি বলছে? কোন শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হচ্ছে কি? অপশন বি উত্তর হবে এখানে। ওকে, আমরা এগুলো যখন চেক করছিলাম তো তখনই এই কথাগুলো ভেবে রেখেছিলাম যে না, হয়ে যাবে। নেক্সট, 30, কোনো ব্যক্তি জন্মের সময় তার পিতা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সে যে সময় জন্মালে রক্তের সম্পর্কের ভিত্তিতে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন। সেটি কি? হ্যাঁ, এই যে অপশন বি রয়েছে, তো আমরা এই অপশন বিটা করে দেবো। ঠিক আছে, নেক্সট 31 দাগ কি বলছে? ভারতের নিবন্ধীভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হচ্ছে যে কোনো প্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তি যিনি নিজে কিংবা যার পিতামাতার মধ্যে যে কোনো একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং নিবন্ধীভুক্তির জন্য আবেদন করার ঠিক 1 বছর পূর্ব থেকে ভারতে বসবাস করছেন, এটাই সঠিক উত্তর, অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 32 দাগ কি বলছে? ভারতের নিবন্ধীভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হচ্ছে সেই সব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা নিবন্ধীভুক্তির জন্য আবেদন করার পূর্বে সাধারণভাবে ভারতে বসবাস করছেন কত বছর ধরে? এটার উত্তর হবে 7 বছর ধরে, অপশন সি। নেক্সট কোশ্চেন কি বলছে? ভারতের দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জনের জন্য অনুসৃত পদ্ধতি হচ্ছে, দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, নেক্সট কি বলছে? 34 দাগের কোশ্চেন কি রয়েছে? দেশীয়করণের ক্ষেত্রে 1955 সালের নাগরিকতা আইনের 3য় তফসিলে বর্ণিত যে কোনো শর্ত বা যাবতীয় শর্ত কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নিতে পারেন যদি ওই সরকার মনে করে যে আবেদনকারী বিশেষ অবদান রেখেছে কিসে? এই যে বিজ্ঞান, দর্শন, কলা সাহিত্য, ওই বিশ্বশান্তি, এই জিনিসটা নিয়ে আমরা খুব আলোচনা করেছি, তাই না? 35 দাগ এবার বলছে কোনো অঞ্চলে অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকতা অর্জনের উদাহরণ হলো সিকিমের ভারতভুক্তি, তাই না? তারপরে গোয়া রয়েছে, দমনদিউ রয়েছে, অনেকগুলো। নেক্সট 36 দাগ কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্বের অবসান ঘটবে। এখানে দেখো তোমার প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে একটু গুলিয়ে যেতে পারে, স্বেচ্ছায় নাগরিকতা ত্যাগ করলে ওখানে উল্লেখ রয়েছে, কিন্তু সঠিক পদ্ধতি কি? আমি তো বলবো যে আমি আর এই দেশের নাগরিক হব না, তো দেখবে তোমাদের এই ছায়া প্রকাশনের বইতেই লেখা রয়েছে যে এই অপশন বিটা। ওকে, নেক্সট এটা অপশন বি হবে কিন্তু 36 দাগ। নেক্সট কি বলছে? 37 দাগ বলছে কোন রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক ও আইন অনুমোদিত নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয়? ফ্রান্সেও করা হয়, বেলজিয়ামে, মার্কিন, সবগুলোতে করা হয়। ঠিক আছে, তো এখানে সবগুলিতে। নেক্সট 38 দাগ বিদেশিরা ড্যাশ অধিকার ভোগ করেন না, বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করেন না। ঠিক আছে, সমস্ত অধিকার ভোগ করলেও রাজনৈতিক অধিকারটা ভোগ করেন না। মানে তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা বাজে কোশ্চেন এবার করেছে। হ্যাঁ, নিশ্চয়ই ওদের দোষ নেই, প্রথমবার করেছে, নতুন সিলেবাস, তো আমাদেরও যেরকম বুঝতে অসুবিধা হচ্ছে, অনেক শিক্ষকদের বুঝতে অসুবিধা হয়েছে, ইনিও একজন শিক্ষক, এনারও বুঝতে অসুবিধা হয়েছে।
সাধারণভাবে নাগরিক বলতে ড্যাশ অধিবাসীকে বোঝায়, নগরের অধিবাসীকে বোঝায়। নেক্সট 2 দাগ, সমষ্টিগত স্বার্থ রক্ষার মধ্যে দিয়ে ড্যাশ স্বার্থ রক্ষা করা প্রতিটি নাগরিকের মহান কর্তব্য বলে বিবেচিত করা হয়, ব্যক্তিগত হবে, ঠিক আছে, মানে সমষ্টিগত স্বার্থ রক্ষার মধ্যে ব্যক্তিগত যে স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে, ঠিক আছে। 3, সব দেশেই বিদেশিদের ড্যাশ অধিকার ভোগ থেকে বঞ্চিত রাখা হয়, রাজনৈতিক। 4, নাগরিকরা হলো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে অসম্পূর্ণ নাগরিক বলার পক্ষপাতী। অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের ড্যাশ নাগরিক বলা হয়, অনুমোদন সিদ্ধ নাগরিক বলা হয়। ওকে, নেক্সট, কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকতাহীন ব্যক্তিকে বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি। নেক্সট, ভারতীয় পার্লামেন্ট ড্যাশ সালে নাগরিকতা আইন পাশ করে, 1955। সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় অংশে। নেক্সট কোশ্চেন 10 দাগ, কি বলছে, সংবিধানের ড্যাশ ধারাগুলিতে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, 5 থেকে 11, তাই না। নেক্সট কোশ্চেন 11 দাগ, ভারতের নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত 10 বছর থাকতে হবে। নেক্সট, ভারতীয় নাগরিকতা লাভের জন্য আবেদনকারীকে সংবিধানের 8ম তফসিলে বর্ণিত 22টি ভাষার মধ্যে যে কোনো একটিতে পারদর্শী হতে হবে। ওকে, নেক্সট, সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্টের নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে, 11 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো বিবৃতিতে। এখানে আমাদের একটু এক্সপ্লেন করতে হবে, একটু সময় লাগতে পারে, তোমরা একটু স্পিড বাড়িয়ে, ভিডিওর যে স্পিড হয় সেটা বাড়িয়ে দেখে নিতে পারো। ওকে, আর যদি মনে করো না সরাসরি উত্তর দেখতে পারো, কারণ এখানে অনেক উত্তর ভুল রয়েছে আমরা যেটা লক্ষ্য করেছি, ঠিক আছে। কি বলছে, বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। ল্যাস্কির মতে নাগরিকতা হলো জনকল্যাণের উদ্দেশ্যে নিজের সুচিন্তিত বিচার বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা, এটা একদম ঠিক কথা, ঠিক আছে, ল্যাস্কি বলেছিল। নেক্সট, মিলারের মতে রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে, এটাও ঠিক। মার্কসের মতে ন্যায় প্রশাসনের যে অংশগ্রহণ করে এবং প্রশাসনিক পদে যিনি অধিকারী তাকে নাগরিক, এটা মার্কস বলেনি, এই কথাটা মার্কস বলেনি। নেক্সট, শ্রীনিবাস শাস্ত্রীর মতে সমাজের মধ্যে বসবাসকারী সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহল ব্যক্তিবর্গকে নাগরিক বলে, এটা ঠিক কথা, শ্রীনিবাসই বলেছিল। তো এখানে কি হচ্ছে, এ বি ডি সত্য এবং সি মিথ্যা, এ বি ডি সত্য, সি মিথ্যা, অর্থাৎ অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, প্রথমে বলছে বিবৃতি নাগরিক রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমিকতা রক্ষায় ব্রতী থাকবে, এটা ঠিক কথা, একদম। রাষ্ট্রীয় উন্নয়নের জন্য নাগরিক কর প্রদান করবে, ঠিক কথা। নেক্সট কি বলছে, নাগরিক রাষ্ট্রীয় আইনকে মেনে চলবে, একদম। তারপরে অপশনটি, নাগরিক গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধকে অস্বীকার করবে, এটা একদম নাগরিকের বৈশিষ্ট্য নয়। তো এ বি সি সত্য এবং ডি মিথ্যা, এ বি সি সত্য, ডি মিথ্যা, অর্থাৎ অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন 3 দাগ, যে শিশু ভারতে জন্মগ্রহণ করেছে সেটা জন্মসূত্রে সে নাগরিক, একদম হতেই পারে, তাই না। নেক্সট, ভারতীয় পিতামাতার সন্তান বিদেশে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে সে ভারতীয় নাগরিক, ঠিক আছে, হতে পারে। ভারতে বসবাসকারী বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা ভারতীয় নাগরিক, একদম না। ভারতীয় নাগরিককে বিবাহ করেছে এমন রমণী, ভারতীয় নাগরিক, ঠিক, মানে অর্থাৎ এ বি ডি সত্য এবং সি মিথ্যা, এ বি ডি সত্য এবং সি মিথ্যা, অর্থাৎ অপশন সি। নেক্সট 4 দাগ, কি বলছে, একজন বিদেশি অস্থায়ীভাবে কিছু কালের জন্য কোনো রাষ্ট্রে বসবাস করে, এটা ঠিক কথা। নেক্সট, একজন বিদেশির পূর্ণ আনুগত্য থাকে নিজ রাষ্ট্রের প্রতি, সে তার নিজের রাষ্ট্রের প্রতি তো পূর্ণ আনুগত্যশীল, তাই না। এছাড়া একজন বিদেশি তার রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করে, ঠিক কথাই তো, একই কথা বললো। একজন বিদেশি পররাষ্ট্রে রাজনৈতিক অধিকার ভোগ করে, একদম না। তো কি হচ্ছে, এবিসি সত্য এবং ডি মিথ্যা, তো অপশন এ। নেক্সট কোশ্চেন 5 দাগ থাকছে, 5 দাগে কি থাকছে, 5 দাগে থাকছে শুধুমাত্র সমাজবদ্ধ জীব হিসেবে ব্যক্তি অধিকার ভোগ করে, ঠিক কথা। অধিকারের সঙ্গে কর্তব্যের বিষয় জড়িত নয়, এটা ভুল কথা, জড়িত, ঠিক আছে। সমাজ কল্যাণের সাথে অধিকারের ধারণা জড়িত থাকে, রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারকে স্বীকৃতি দেয়, একদম ঠিক। তো কি হচ্ছে, এ সি ডি সত্য, বি মিথ্যা, এ সি ডি সত্য, বি মিথ্যা, অর্থাৎ অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে, 6 দাগ, বলছে কোনো মহিলা বিদেশিকে বিবাহ করে স্বামীর দেশের নাগরিকত্ব অর্জন করে, একদম, শুধুমাত্র জাপানের ক্ষেত্রে সেটা নয়। ওকে, নেক্সট, কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করে, এটাও ঠিক। অপশন সি, কোনো শিশু নিজ মাতৃভূমিতে জন্মগ্রহণ করলে নাগরিকত্ব বিলোপ ঘটে, একদম নয়, এটা ভুল কথা। বিদেশে স্থায়ীভাবে সম্পত্তি ক্রয় করলে নাগরিকতা বিলোপ ঘটে, এটাও কি সত্য কথা। তো কি হচ্ছে, এ বি ডি, এটা সত্য, তাই তো, এ বি ডি সত্য এবং সি মিথ্যা, অর্থাৎ অপশন বি। নেক্সট কোশ্চেন 7 দাগে কি থাকছে, 7 দাগে থাকছে
বলছে অর্থনৈতিক অধিকারের সঙ্গে কর্মের অধিকার জড়িত, একদম। বিতে কি বলছে, অর্থনৈতিক অধিকারের সঙ্গে বিশ্রামের অধিকার জড়িত, একদম। তারপরে সিতে কি বলছে, অর্থনৈতিক অধিকারের সঙ্গে উপযুক্ত পারিশ্রমিক লাভের অধিকার জড়িত, এটাও একদম সঠিক কথা। অর্থনৈতিক অধিকারের সঙ্গে ভোটদানের অধিকার জড়িত, এটা ভুল কথা, এটা রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ছে, তাই না? অর্থাৎ এবিসি সঠিক এবং ডি মিথ্যা, তাই তো? এবিসি সঠিক, অপশন সি হচ্ছে। নেক্সট কোশ্চেন, 8 দাগ। 8 দাগে কি বলছে, ল্যাস্কির মত অনুযায়ী সুনাগরিকত্বের গুণ হলো আত্মসংযম। দেখো এটা তো ব্রাইস বলেছিল, তাই না? তো এটা ভুল হবে, ঠিক আছে, এটা ভুল হচ্ছে। তারপরে ল্যাস্কির মতন সুনাগরিকত্বের গুণ হচ্ছে বুদ্ধিমত্তা, এটাও ভুল হবে, এটাও ব্রাইস বলেছে। অপশন সিটাও দেখো বিবেকবোধ, এটাও ব্রাইস বলেছিল। তো ওপরে 3টে ভুল, অপশন ডিটা ঠিক দিতে পারি। ওকে, তো কি হচ্ছে, এ বি সি মিথ্যা এবং ডি সত্য। দেখো এখানে অপশানের দিয়েছে এ বি সি সত্য, ডি মিথ্যা, এটাকে একটু ঘুরিয়ে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? তো এখানে একটা অপশনও মিলছে না। যদি এমন হয় যে এই 4টের মধ্যে বেশি অর্ধে সেই ভোট মিথ্যা হলেও ভোট পড়েছে, ঠিক আছে, তো সেই অনুসারে তোমরা অপশন সি দিতে পারো, কিন্তু এখানে একটাও সঠিক অপশন নেই। এখানে অপশনটা কি হওয়া উচিত ছিল, এ বি সি মিথ্যা এবং ডি সত্য। ওকে, এখানে মানে কি আর বলবো। চলো নেক্সট কোশ্চেনে যাক, 9 দাগ। নেক্সট কি বলছে, বিবৃতি এতে বেঁচে থাকার অধিকার অন্যতম পৌর অধিকার। না, এটা পৌর অধিকার নয়, এটা তোমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, ঠিক আছে, এটা ভুল কথা। চিন্তা ও মত প্রকাশের অধিকার ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে সাহায্য করে, এটা সঠিক কথা। সুখী পরিবার গঠনে মানুষের পৌর অধিকার, এটাও ভুল কথা। বিপ্লবের অধিকারের অন্যতম পৌর অধিকার, এটাও ভুল কথা। ওকে, তো কি হচ্ছে, এসিডি সত্য। দেখো এখানেও এসিডি মিথ্যা এবং বি হচ্ছে সত্য। দেখো এখানেও অপশন ঠিক নেই, এখানে প্রথম অপশনের সঙ্গে কিছুটা মিল থাকলেও সেটা হবে না, কারণ এখানে অপশন দেওয়া উচিত ছিল এ সি ডি মিথ্যা এবং বি সত্য, ঠিক আছে। এখানে যদি আমরা ধরি ওই আগের মতোই, তাহলে হয়তো অপশন এটা ঠিক হবে, ঠিক আছে, কিন্তু সেটা উচিত নয়, কারণ অনেকে এই কোশ্চেন থেকে পড়বে, তো তারা কি ভাববে যে বেঁচে থাকার অধিকার অন্যতম পৌর অধিকার, এটা সত্য, কিন্তু এটা তো ঠিক নয়, তাই না? তো অপশনটাই চেঞ্জ করা উচিত, অপশনটা ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন কি থাকছে, স্তম্ভ চলে আসছে, তাই না? তো সংবিধানের 6 নম্বর ধারা, আর এইদিকে সেই কিছু কথা বলেছে, তো 6 নম্বর ধারায় কি বলা হয়েছিল, পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিক প্রদান করার সম্পর্কে, তাই না? তো প্রথমটা হচ্ছে সি, তাই তো। সংবিধানের 7 নম্বর ধারায় যারা 1947 সালের 1 মার্চের পর যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গেছে তাদের কথা বলছে, ঠিক আছে। 11 নম্বর ধারায় পার্লামেন্ট যে আইন প্রণয়ন করতে পারবে এবং অর্জন বিলোপ সম্পর্কে সেই কথা, তাই না? এবং 9 নম্বর ধারায় কি বলছে, ভারতীয় নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো কি হচ্ছে, সি এ ডি বি, তাই তো, সি এ ডি বি, অপশন এ সঠিক। ওকে, নেক্সট স্তম্ভে যাওয়া যাক। দেখো এদিকে নাগরিক, বিদেশি আর কয়েকটা রয়েছে, আর এই পাশে হয়তো সংজ্ঞা রয়েছে, আমরা বড়টা পড়লে ছোটটা হয়ে যাবে, তাই তো। কি বলছে, অপশন এতে বলেছে যেসব রাষ্ট্রের সঙ্গে বহিরাষ্ট্রের বৈরিতাপূর্ণ সম্পর্ক থাকে সেই সব রাষ্ট্রের নাগরিকরা ওই বহিরাষ্ট্রের কাছে শত্রু ভাবাপন্ন বিদেশি। দেখো এখানে বলেই দিয়েছে, তো অপশন 4 এর সঙ্গে আমাদের মিলে যাচ্ছে। দেখো নেক্সট, বিধাক বলছে একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসী সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সেই ব্যক্তিকে বোঝায় যে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সব সামাজিক রাষ্ট্রনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি, এটা কি নাগরিক হবে, অপশন, তাই না? নেক্সট, বন্ধু ভাবাপন্ন বিদেশি যেসব রাষ্ট্রে বহিরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাহলে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে অপশন 3 সঙ্গে ডি হচ্ছে, এবং বিদেশি এটা, তাই তো। তো এখানে কি হচ্ছে, 1 হচ্ছে বি, 2 হচ্ছে সি, 1 হচ্ছে বি, 2 হচ্ছে সি, 3 হচ্ছে ডি এবং 4 হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট, বুঝতে পারছো তো কথাগুলো? আমি হয়তো ক্লিয়ার করতে পারছি না, জানি না, একটু বোঝার চেষ্টা করে নিও, ঠিক আছে। নেক্সট, প্রথমটা রক্তের সম্পর্কের ভিত্তিতে নাগরিকতা অর্জন। দেখো এটা হচ্ছে অপশন 20 সঙ্গে মিলছে, দেখো অপশন 20 সঙ্গে 1950 সালের 26শে জানুয়ারি বা তারপরে, কিন্তু 1992 সালের 10ই ডিসেম্বরের পূর্বে যে জন্মেছে, জন্মের সময় তার পিতামাতা ভারতীয় নাগরিক হলে সে রক্তের সম্পর্কের ভিত্তিতে নাগরিকতা পাবে। ওকে, তারপরে নিবন্ধীভুক্তির মাধ্যমে নাগরিকতা। দেখো এই যে অপশন ডি এর সঙ্গে, দেখো 1992 সালে নাগরিকতা সংশোধন আইন অনুসারে অবৈধ পরিযায়ী নয় এমন ভারতীয় নাগরিক নয় এরূপ ব্যক্তিরা কেন্দ্রীয় সরকার কর্তৃক নাগরিকতা অর্জন করতে পারে। তো ডুয়েটটা হচ্ছে ডি এর সঙ্গে। দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন, কি বলেছে, অপশন এর সঙ্গে দেখো মিলে যাবে। ওকে,
তারপরে কোনো অঞ্চল বলেছে, তো 4-এর সঙ্গে সি মিলছে। তো এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? তো 1-এরটা হচ্ছে বি, 2-এরটা হচ্ছে ডি, অর্থাৎ বিডি এ সি অপশন ডি এর অপশনটা দেখো মিলে যাচ্ছে। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেন স্তম্ভ রয়েছে, নাগরিকতা পরিত্যাগ, নাগরিকতার অবস্থান, নাগরিকতাকে বঞ্চিতকরণ, নাগরিকতার বিলোপ। দেখো প্রথমটার সঙ্গে সি এর উত্তরটা মিলে যাচ্ছে। কোনো ব্যক্তি স্বেচ্ছায় নাগরিকতা ত্যাগ করলে সেটাকে নাগরিকতা পরিত্যাগ বলে। তারপরে নাগরিকতার অবস্থান, কোনো ভারতীয় নাগরিক দেশীয়করণ, নিবন্ধীভুক্ত বা অন্য কোনো উপায়ে স্বেচ্ছায় অন্য কোনো রাষ্ট্রের নাগরিকতা, এটা অবস্থান। নাগরিকতা থেকে বঞ্চিতকরণ কখন হয়? যখন জালিয়াতি প্রভৃতি কোনো কারণে নাগরিকতা অর্জনকারী কোনো ভারতীয় নাগরিককে নাগরিকতা থেকে বঞ্চিত করা যায়। এই যে বঞ্চিতকরণ মানে বঞ্চিতই হচ্ছে। নাগরিকতার বিলোপ, কোনো ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করলে সেটা হচ্ছে নাগরিকতার বিলোপ হয়ে যায়, অপশন বি। তো কি হচ্ছে দেখো, সি এ ডি বি, তাই তো? সি এ ডি বি কোথায় রয়েছে? সি এ ডি বি অপশন সি তে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে ডান সাইডটা পড়লে বাম সাইড যেটা রয়েছে স্তম্ভ, এটা হয়ে যাবে। তো দেখো, সেনাবাহিনীতে যোগদানের, বিবাহ, সরকারি চাকরি গ্রহণ ইত্যাদির মাধ্যমে নাগরিকতা অর্জন, এটা কি সংকীর্ণ অর্থে না ব্যাপক অর্থে? এটি ব্যাপক অর্থে, তাই না? তো আমাদের প্রথম হয়ে যাচ্ছে ব্যাপক অর্থে যেটা, সেটা অপশন এর সঙ্গে মিলছে। তারপরে অপশন বিতে রয়েছে রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিকতা অর্জন, এটা দেখো এই সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ যে নাগরিকতা, সেই পদ্ধতি, তাই না? নেক্সট, শিশু যে কোনো রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার রক্তের সম্পর্ক নীতি, তাই তো? নেক্সট, তাহলে কি থাকছে? যেটা পড়ে থাকছে সেটা দিয়ে দেবো। তো কি হচ্ছে, 1 হচ্ছে সি, 2 হচ্ছে ডি, 1 হচ্ছে সি, 2 হচ্ছে ডি, তারপরে 3 হচ্ছে এ, 4 হচ্ছে বি, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে, কেস বেসড। দেখো একটা ঘটনা বলেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হবে, ঠিক আছে? এখানে অনেকে অনেক রকম বলেছে, কিন্তু যেটা সঠিক, আমরা কেন সঠিক বলছি সেটাও বলে দেবো। ওকে, বলছে পিতামাতার নাগরিকতা যে দেশেরই হোক না কেন, কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করলে তাকে, অর্থাৎ শিশুকে, সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হয়। তবে দেশদ্রোহিতার অপরাধে সে তার নাগরিকতা হারাতে পারে। এক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতি অনুসরণ করা হয়েছে? এখানে দেখো, যেহেতু হারানোর কথা এসছে, তবে ওটা আমরা দ্বৈত নাগরিকতার মধ্যে ফেলতে পারি না। অনেকে দ্বৈত নাগরিকতা ফেলবে, কিন্তু এখানে জন্মস্থান নীতি হওয়াটাই বেশি যুক্তিযুক্ত, ঠিক আছে? অপশন এ। নেক্সট, একজন শিশুর বাবা মায়েরা দুজনে দুটি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, ফলে শিশুটি ওই দুটি দেশের স্বাভাবিক নাগরিক। এক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতি অনুসরণ? দুখানা দেশেরই বলেছে, দেখো স্বাভাবিক কথাটা এসছে, তাই না? এবং দুটি দেশেরই স্বাভাবিক নাগরিক কখন হবে? যখন সেটা দ্বৈত নাগরিকত্ব নীতি থাকবে, তাই না? দুখানা দেশের একসঙ্গে আসছে, বোঝা গেল? নেক্সট, বিবৃতি এবং যে যুক্তি, অ্যাজারশন অ্যান্ড রিজনিং যে টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে, কি বলছে বিবৃতি এতে, কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকেই নাগরিক বলে গণ্য করা হয়, এটা ঠিক কথা। তো আর এ যুক্তি কি দিয়েছে, নাগরিকতা আত্মবিকাশের উপযোগী সর্বপ্রকার অধিকার ভোগ করে এবং এইসব অধিকার ভোগের বিনিময়ে তারা কিছু কর্তব্য পালন করে। দেখো আনুগত্যের সঙ্গে কর্তব্য কিছুটা হলেও মিলছে, তাই না? কিন্তু দুটোই সত্যি কথা, কিন্তু আরটা যেন প্রথমটার সঙ্গে সেরকম যুক্তিযুক্ত নয়। তো আমার মনে হচ্ছে অপশন বিটাই সব থেকে যুক্তিযুক্ত, ঠিক আছে? কি হচ্ছে, এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর জন্য সঠিক ব্যাখ্যা নয়, বোঝা গেল? এটা অপশন এ হবে না। তোমরা একটু ভালো করে যদি ভাবো, তবে এটা অপশন এ হবে না, আর সি এবং ডি তো হবেই না। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অপশন এতে বলেছে দ্বৈত নাগরিকতা বিশ্বব্যাপী গতিশীলতা বৃদ্ধি করে এবং এর ফলে দেশে দেশে অন্তর্বর্তী সংযোগ বৃদ্ধি পায়। দেখো এই দ্বৈত নাগরিকতা অন্তর্বর্তী সংযোগের থেকে টেরোরিজমটা একটু বেশি হয়ে যাবে। মানে একটা নাগরিক কোনো দেশের, পার্টিকুলার কোনো দেশের প্রতি আনুগত্য প্রদান করতে পারবে না। দেখালো কোনো একজন ব্রিটেনেরও নাগরিক, ভারতবর্ষেরও নাগরিক, তাহলে সে কোন দেশের অ্যাকচুয়ালি মানে আনুগত্য প্রদর্শন করবে, কোন দেশের প্রতি, সেটা একটু প্রবলেম সৃষ্টি হয়ে যাবে, তাই না? তো এটা ভুল, ঠিক না, সঠিক না একেবারে। তো এবং যুক্তি হিসেবে কি বলছে, যুক্তি তো হবেই না এর পক্ষে। তো কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকতা লাভ করলে সে যুগপৎ একাধিক রাষ্ট্রের আইনি ব্যবস্থার সুবিধা, ব্যক্তি একাধিক রাষ্ট্রের দুখানা রাষ্ট্রেরই মানে সুবিধা ভোগ করতে পারে। ওকে,
তো এটা ঠিক বলতে পারি। তো দেখো এখানে সঠিক উত্তর আর সত্য কিন্তু এ মিথ্যা। ওকে, নেক্সট ডায়াগ্রাম বেসিসে বলছে নিচের কোন চিত্রটি সঠিকভাবে নাগরিকদের কর্তব্য ও অধিকারের পারস্পরিক সম্পর্কটা নির্দেশ করছে। দেখো আমার মনে হচ্ছে অপশন সি। কেন মনে হয়েছে? দেখো কিছু মানুষ বা একটা নাগরিকের ক্ষেত্রে নাগরিকরা বেশ কিছু অধিকার ভোগ করে থাকে এবং সেই অধিকার ভোগ করার জন্য তাকে কিছু কর্তব্য পালন করতে হয়। আবার অন্যদিকে দেখো কর্তব্য পালন করার ফলে সে কিছু অধিকার পায়। তো এই যে এই অংশটা যে একে অপরের সঙ্গে জড়িত। নেক্সট কি বলছে? নেক্সট দেখো 2 দাগ। দেখো এই যে ডায়াগ্রাম বেসিসে একাধিক টিচার একাধিক ব্যাখ্যা করে, কিন্তু যেটা আমার মনে হচ্ছে এবং বেশি যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে সেটাই আমরা এখানে দিচ্ছি। ঠিক আছে, অভিবাসন দপ্তর আবেদন পূরণ, নাগরিক হিসেবে শর্ত পূরণের শপথ গ্রহণ, নাগরিক হিসেবে শংসাপত্র লাভ। নাগরিক অর্জনের বিষয় তুলে ধরেছে কোন এই প্রবাসীটা কোন ধরনের নাগরিক? একেবারে সহজ, অনুমোদন, তাই না? অনুমোদন সূত্রেই তো এক জায়গায় একটা দপ্তরে যাবে, আবেদন করবে, ফর্ম ফিল আপ করবে, তারপরে বলবে নাগরিকতা দাও, আমি কিছু শর্ত পূরণ করছি, তারপরে নাগরিকতা একটা শংসাপত্র দিয়ে দেবে, তাই না? তো অপশন ডি। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ বলে রাখি, বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি যে 100% সঠিক উত্তর। কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো।